এই, আপনারটা এত ছোট কেন? আমারটা ছোট মানে কোনটা ছোট? এই যে আপনার প্যান্টের মধ্যে যেটা আছে ওটা। নিধির কথাটা শুনে নীল খানিকটা চমকে যায়। নীলের প্যান্টের মধ্যে যেটা আছে সেটা ছোট মানে? এটা যদি নিধির কাছে ছোট মনে হয় তবে বড় কোনটা? নিধির কথাটা শুনে নীলের গলা শুকিয়ে যায়। নীল একটা বড় ঢোক গিলে নিয়ে নিধির দিকে তাকালো। নিধির চোখে চাহনি দেখে নীলের ভীষণ লজ্জা লাগছে। নীল লজ্জায় গদগদ হয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, আমার ওটা বড় না ছোট তা তুমি জানলে কেমন করে? আমি দেখেছি তাই জানি। তাছাড়া আপনারটা তো এমনিতেই বোঝা যাচ্ছে ছোট। ছি, মানে আমি শুনেছি মেয়েদের লজ্জা বেশি হয়, অথচ তুমি দেখি সব গড়গড় করে বলেই চলেছ। একটু লজ্জা লাগছে না, তাই না? এতে লজ্জা পাবার কি আছে? আর আমি সবার মতো ন্যাকামি করতে পছন্দ করি না। সব কথা আমি সামনেই বলে দিতে লাইক করি। বুঝলাম। তা বলো, কি করে দেখলে আমারটা ছোট? ওই যে সেদিন রুমে ঘুমিয়েছিলেন আর আমি ভুল করে আপনার রুমে চলে এসেছি, ওই দিন দেখেছি। পরপুরুষের সব দিক দেখতে নেই। আরে, আমি কি আর ইচ্ছে করে দেখেছি নাকি? আমার এত শখ নেই দেখার। আমি তো আপনার ওটা পছন্দ হয়েছে। আমার জন্য এমন একটা প্যান্ট এনে দিবেন যেটা এমন ছোট হয়। নিধির কথাটা শুনে নীল খানিকটা অবাক হয়ে যায়। নিধি প্যান্ট টানার কথা বলছে কেন? নিধি তো অন্য কিছুই মিন করেছে এতক্ষণ। নীল নিধির কথায় খানিকটা চমকে গিয়ে বলল, তুমি প্যান্টের কথা বলছো কেন? তুমি এতক্ষণ কিসের কথা বলেছ? মানে কি ছোট, সেটা একটু খুলে বলো তো। আমি আপনার ওই যে হাঁটুর নিচ থেকে কাটা প্যান্টের কথা বলছিলাম। এটার সাইজ বেশ ছোট। গরমের দিনে পরতে সুবিধা হবে আর কি। তার মানে তুমি এতক্ষণ প্যান্টের কথা বলেছো, আর আমি কিনা এতক্ষণ এই প্যান্টকে অন্য কিছু ভেবে বসেছিলাম, আর অযথা লজ্জায় লাল নীল হয়ে গেছিলাম। আপনি আবার কি ভেবেছেন? আর কি ভেবেই বা লজ্জা পেয়েছেন? কিছু না, তুমি এখন যাও। হ্যাঁ, আমি একটু কাজ করব। এখন আবার কি কাজ করবেন? আচ্ছা, আপনি কাজ করেন, আমি আমার কাজ করছি। না না, এখন তোমার কোনো কাজ করতে হবে না, আমি নিজের করে নিব, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসছি তবে। আর শুনুন, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমায় ডেকে নেবেন, কেমন? হ্যাঁ ঠিক আছে, ডেকে নিব। নীলের কথা শেষ হতেই নিধি নীলের রুম থেকে বেরিয়ে যায়। নিধি চলে যেতেই নীল বিছানায় গিয়ে বসে পড়ল। মেয়েটা সব সময় নীলকে কনফিউজড করে দেয়। এমনভাবে কথাটা বলেছে যে নীল তো অন্য কিছুই বুঝেছে। নিজের চিন্তাধারার এতটাই উন্নতি হয়েছে যে কেউ ভালো কিছু বললেও নীলের কাছে সেটা নেগেটিভ কিছু মনে নিয়ে আসে। নীল একটু আগে ঘটে যাওয়া কথাটা ভেবে মনে হেসে ফেলল। নিধি হলো এই বাড়ির কাজের লোক। জি, বাড়ির সকল কাজ সে নিজেই করে। নিধির সাথে নীলের আরও একটা সম্পর্ক আছে, সেটা হলো নিধি তার আপন চাচাতো বোন। নিধির বাবা মা নেই, মারা গেছেন অনেক দিন আগেই। নিধির বাবা মায়ের মৃত্যুর পর নিধির আর থাকার জায়গা ছিল না, তাই নীলার বাবা মা নিধিকে নিজেদের বাড়ি নিয়ে আসে। আজকাল কেউ যেখানে নিজের স্বার্থ ছাড়া কাউকে এক গ্লাস পানি অব্দি খেতে দেয় না, সেখানে নিধি যে এই বাড়ির মহারানী হয়ে থাকবে তা কল্পনার অতীত। নিধিকে দিয়ে এই বাড়ির ছোট বড় সকল ধরনের কাজ করিয়ে নেওয়া হয়। যদিও নিধি ভাবে নিজের বাড়িতে কাজ করাটা ছোট হবার কিছু নয়, তবে সত্যি তো এটাই যে এই বাড়ির কেউ নিধিকে নিজেদের মেয়ে করে রাখার মন মানসিকতা পোষণ করছে না। তবে তাতে নিধির তেমন কিছু যায় আসে না। মা বাবা নেই, নীলদের বাড়ি ছেড়েই বা কোথায় যাবে সে? এইসব চাইপাশ চিন্তা করে এখানেই পড়ে আছে সে। বিকেলবেলা নিধি সকলের জন্য চা তৈরি করছে। নীল নিধির জন্য কয়েকটা ট্রাউজার আর 3/4 প্যান্ট নিয়ে আসে। নিধিকে তার রুমে না দেখতে পেয়ে নীল রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে এসে নিধিকে রান্না করতে দেখে নীল বলল, এই যে মহারানী, তোমার জন্য এইগুলো নিয়ে এসেছি, তাও পরে দেখো কেমন লাগছে। নীলের কথায় নিধির টনক নড়ে। নিধি পেছন ফিরে তাকিয়ে নীলকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, আপনি এক কাজ করুন, আমার রুমে গিয়ে এটা রেখে দিন। আমি চাটা সবাইকে দিয়ে আসছি। ওকে ঠিক আছে। নীল রান্নাঘর থেকে সোজা নিধির কথা মতো চলে যায় নিধির রুমে। নিধির রুমটায় ঢোকার পর যে কেউ বলে দিতে পারবে মেয়েটার রুচির জবাব নেই, কারণ নিধি সব সময় নিজের রুমটা এতটাই সুন্দর করে সাজিয়ে রাখে যে এই রুমে আসার পর আর যেতে ইচ্ছে করে না। সব জিনিস সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা হয়েছে। নীল নিধির জন্য নিয়ে আসা জামাগুলো সোফার উপর রেখে দিয়ে নিধির রুম থেকে বেরিয়ে যেতে নিল। দরজার কাছাকাছি আসতেই নীলের চোখ পড়ল নিধির পড়ার টেবিলের দিকে।
পড়ার টেবিলে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখা থাকার পরেও একটা ডায়েরি বেশ অগোছালোভাবে রাখা আছে। ডায়েরির মধ্যে রাখা আছে একটি পেন। হয়তো নিধি কিছু লিখছিল, তখনই তার ডাক পড়েছে। নীল ডায়েরিটা গুছিয়ে জায়গা মতো রাখতে যেতেই নীল দেখতে পায় কিছু লেখা আছে এতে। নীল পড়তে লাগলো ডায়েরিটা। কিছু সময় নীল ডায়েরির পাতায় চোখ বুলিয়ে নিতেই আচমকা নীলের চোখে আটকে যায় ডায়েরির একটি পাতা, যেই পাতায় হয়তো তাদের জীবনের ভালোবাসার গাথা নিয়ে এসেছে। নীল দেখতে পেল শুরু থেকে শেষ অবধি শুধু নীলের ব্যাপারেই লেখা আছে। নীল নিধিকে কখন কি উপহার দিয়েছে, কখন নিধিকে বকেছে, একদম সবকিছু লেখা আছে এতে। নিধির ছেলেমানুষি দেখে নীল হেসে ফেলল। ডায়েরি পড়ে পাতা উল্টে দেখতেই নীল ভীষণ চমকে যায়। নিজের চোখেও যেন বিশ্বাস হচ্ছে না তার। নীল ভালো করে চোখ গলিয়ে লেখাটা দেখতেই বুঝতে পারল যে সে যা দেখছে তা ঠিক দেখছে। নীল নিজের চোখের সামনে দেখতে পেল লেখা আছে, আমার না বলা কথাগুলোর মাঝে একটাই কথা আছে, ভালোবাসি তোমায় নীল, অনেক ভালোবাসি। নীল লেখাটা পড়তেই দ্রুত ডায়েরি বন্ধ করে নিধির রুম থেকে বেরিয়ে এলো। নিধির রুম থেকে সোজা নীল নিজের রুমে চলে আসতেই নীল দেখল নিধি তার রুমে এসেছে। নীলকে দেখে নিধি বলল, আপনার জন্য চা নিয়ে এসেছি, এক্ষুনি খেয়ে নিন। ঠান্ডা চা খেলে মজা পাবেন না। নিধি, আমার তোমার থেকে কিছু জানার আছে। জি বলুন না, কি জানার আছে? না মানে আমি কি করে কথাটা বলি সেটা ভেবে পাচ্ছি না। এত সংকোচের কি আছে? মন খুলে বলে দিন কি বলতে চাইছেন। আসলে আমি বলতে চাই। নীল কথাটা বলতে গিয়েও যেন থেমে যায়। কিছু একটা ভেবে নীল নিজের কথাটা বলতে পারল না। নীল সাবধানতার সাথে কথাটা এড়িয়ে গিয়ে বলল, যে জিনিসগুলো নিয়ে এসেছি এগুলো যদি তোমার পছন্দ না হয় তবে আমায় আবার দিয়ে যেও, কেমন? আমি চেঞ্জ করে নিয়ে আসবো। জি অবশ্যই বলবো। এখন আমি যাই তবে। যাও। নিধি রুম থেকে চলে যায়। নীল বসে বসে ভাবছে নিধি ওই লেখাটা কেন লিখেছে। তবে কি সত্যিই নিধি নীলকে ভালোবাসে? এটা তো এমনি এমনিও লিখতে পারে, তবে এমনি এমনি কেন নীলের নামটাই লিখবে? তবে কি নিধির মনের মধ্যেও ঠিক এটাই চলছে? নীল যেন কিছু ভেবে উঠতে পারছে না। নিধিকে অপছন্দ করার মতো কোনো কারণ নেই, কারণ নিধি অতুলনীয়। তবে নীল কখনো ভাবেনি নীলের সাথে তার কিছু হবে। নিধি কখনো নীলকে পছন্দ করতে পারে সেই ধারণাও নীলের ছিল না। নিধিকে সে অনেক বছর ধরে জানে। নিধি কোনো ফালতু মেয়ে না যে তার সাথে কোনো ধরনের মজা করবে। নীল ভীষণ চিন্তায় আছে কি করে নিধির থেকে এই কথাটা ক্লিয়ারলি জানবে সে। কিছুই বুঝতে পারছে না নীল। রাতের খাবার শেষ করে নীল নিজের রুমে বসেছিল। মনটা ভীষণ বিচলিত হয়ে আছে তার। এভাবে বসে থাকাটা যেন তার পক্ষে সম্ভব হচ্ছে না। নীল ভেবে নিল যে নিধির সাথে গিয়ে একটু কথা বলা যায়, আর কথায় কথায় নিধির থেকে সত্যিটাও জানা যাবে। নীল নিজের ভাবনা মতো নিজের রুম থেকে বেরিয়ে যায়। নিধির রুমের সামনে আসতেই নীল দেখতে পায় নিধি পড়ছে। নীল নিধিকে উদ্দেশ্য করে বলল, আমি কি আসতে পারি? আরে আসুন না প্লিজ। তা কি করছিলে এতক্ষণ? এই পড়ছিলাম, সামনে পরীক্ষা তো। বুঝলাম। তা আপনি হঠাৎ করে আজ আমার রুমে? কিছু কি বলবেন নাকি কিছু লাগবে? বলুন, আমি নিয়ে আসছি। এই ওখানেই বসো, আমার কিছু চাই না, আমি তোমার সাথে একটু কথা বলতে এসেছি। আমার সাথে কথা? কি কথা বলুন না। না মানে আচ্ছা নিধি, সরাসরি কথাটা বলে ফেলি, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না আমি। জি বলুন না। আচ্ছা সত্যি করে বলবে, তুমি কি কাউকে ভালোবাসো বা পছন্দ করো? নীলার কথাটা শুনে নিধি মাথা নিচু করে ফেলল। নীলের কথার কি জবাব দিবে সে? হয়তো ভেবে পাচ্ছে না নিধি। নীলের কথাটা শুনে নিধির মুখে চিন্তার ছাপ পড়ে যায়। নীল বিষয়টা বুঝতে পেরে আবারও বলল, কি হলো নিধি, এমন করে চুপসে গেলে যে? বরং বলো না, কাউকে কি তোমার পছন্দ হয়? হ্যাঁ মানে, না আমি কাউকে পছন্দ হয় না। আমার আবার কাকে পছন্দ হবে? শুধু শুধু এইসব বলিয়েন না। তুমি মিথ্যা বলছো, তোমার চোখ মুখ সেটা জানান দিচ্ছে। মিথ্যে বলিও না, সত্যি করে বলো না, কাউকে কি তোমার পছন্দ? আমি আপনাকে কি কারণে মিথ্যা বলতে যাব? সত্যি বলছি, আমি কাউকে পছন্দ করি না। আচ্ছা তবে আমার মাথায় হাত রেখে বলো, তবেই আমি বিশ্বাস করব। নীলের কথায় নিধি খানিকটা অবাক হয়ে যায়। নিধি বিচলিত হয়ে নীলকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কেন অযথা আপনার মাথায় হাত রেখে বলতে যাব? দেখুন, আমি কাউকে পছন্দ করি না। আমার পরীক্ষা আছে, আমায় পড়তে দিন। চলবে না। আমার মাথায় হাত রেখে
বলতে হবে, তবেই আমি মানব। আর সত্যি আমি চলে যাব। না, আমি কসম করতে পারবো না। নিধির কথাটা শেষ হতেই নীল দুম করে নিধির হাত ধরে ফেলে আর নিধির হাতটা শক্ত করে নিচের মাথার উপর চেপে ধরে রাখে। নিধি দুবার চেষ্টা করলো নীলের হাত থেকে নিচের হাত সরিয়ে নিতে, তবে নীল বেশ শক্ত করে চেপে ধরায় নিধি কোনোভাবেই নিচের হাতটিকে সরাতে পারল না। নীল ভীষণ রকমভাবে নিধিকে ফোর্স করছে। নিধির মুখ থেকে যেন আজ সকল সত্যি সে বের করেই ছাড়বে। অনেক সময় ধরে জোর করার পর নিধি খানিকটা বাধ্য হয়ে নীলকে বলে, হ্যাঁ, এটা সত্যি, আমি কাউকে পছন্দ করি না, তবে একজনকে ভালোবাসি খুব। তাই? কে সেই সৌভাগ্যবান পুরুষ? আমায় তার নামটা বলো। নাম বলতে পারবো না, প্লিজ। আপনি আর জোর করিয়েন না। আমি জানি এটা কোনো দিন সম্ভব নয়, তবে তবু আমি তাকেই ভালোবাসি। আমি নামটা শুধু শুনতে চাই, আর তোমায় বলতেই হবে। তাড়াতাড়ি বলো। দেখুন, আপনি কিন্তু আমায় এখন জোর করছেন। আমি কিন্তু এক্ষুনি কান্না করে দিব। ওকে, কান্না করতে হবে না। আমি তোমায় একটা কথা বলতে এসেছি, যদি অনুমতি দাও তো বলতে পারি। এখন আবার আপনি কি বলবেন? আমি তোমায় ভালোবাসি, তাও নিজের জীবনের থেকেও অনেক বেশি। এটা বলার মতো সাহস হচ্ছিল না আমার। তবে যখন জানতে পারি আমি যে আমার বিপরীতে থাকা মানুষটিও ঠিক এটাই চাইছে, তখন বলতে আর কোনো বাধা নেই। নীলের কথাটা শুনে নিধি খুশি হবে না দুঃখ পাবে তা জানে না সে, কারণ নিধি এই সম্পর্কের শেষ ইতিটা জানে। নীলের পরিবার কখনো এই সম্পর্ক মানবে না, কারণ নিধির বাবা মা নেই, আর থাকলেও তাদের স্টেটাসের সাথে নিধি যায় না। নীল নিধির হাত ধরে বসে আছে। নিধি নীলকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, দেখুন, আমি জানি আমরা ভুল করছি, আর এই ভুলের জন্য আমাকে এই বাড়ি ছাড়তে হবে। আমি চাই না আমাদের মধ্যে যেটা আছে সেটা কখনোই কেউ জানুক। আপনি সব ভুলে গিয়ে নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিন। এটা আপনারও মঙ্গল আর আমারও। সরি, সেটা আর এখন সম্ভব নয়। আমার পক্ষে তোমায় ভুলে যাওয়া এতটা সহজ নয়। আমি এর শেষটা দেখব, কথা দিচ্ছি, হাত ছেড়ে দিব না কখনো। আপনার কথায় কিছুই হবে না, প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি যেটা বলছেন সেটা। নিধি কথাটা সম্পূর্ণ বলার আগেই নিধি দেখতে পেল দরজার ওপার থেকে নীলের পিছনে দাঁড়িয়ে আছে নীলের বাবা মা। নীলের বাবা মাকে দেখতে পেতেই নিধির মুখের উপর থেকে হাস্য উজ্জ্বল ভাবটা উঠে যায়। নিধির চোখ জোড়া এক ঝটকায় ছানা বড়া হয়ে গেল। চমকে গিয়ে নিধি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। ভয়ে যেন তার সারা শরীর থরথর করে কাঁপছে। নিধি নীলের মাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে বড় আম্মু, আমরা এমনিতেই কথা বলছিলাম। তোমরা যেটা ভেবেছো সেটাও ঠিক না। আমরা যেটা শুনেছি সেটা ঠিক না হলে কোনটা ঠিক বলো আমায়? আসলে বড় আম্মু, আমার আর নীলের মধ্যে কোনো ধরনের কথা হয়নি। আজকেই উনি এসে আমায় জোর করিয়ে, প্লিজ ক্ষমা করে দাও বড় আম্মু। আর কখনো এমন ভুল আমার দ্বারা হবে না। প্লিজ দয়া করে আমায় এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। নিধি ভীষণ সরল মেয়ে। নীলের আম্মুর কাছে অনুরোধ করেই কান্না করতে লাগলো নিধি। নিধির কান্না দেখে নীল মাথা নিচু করে আছে। নীল এত সহজে নিজের ভালোবাসার মানুষটিকে একা ছাড়বে না। দরকার পড়লে নীল নিধিকে নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। তবুও নিধিকেই তার চাই। নীলের নীরবতা দেখে নীলের আম্মু কিছু বলল না। নিধিকে উদ্দেশ্য করে হেসে দিয়ে নীলের আম্মু বলল, এই পাগলি মেয়ে, কোন বাড়ির কথা বলছিস তুই? এই বাড়িটা আমাদের সকলের, আর তোকে আমি আমার ছেলের বউ হিসেবে নয়, আমার নিজের মেয়ের মতো করে রাখবো। তুই কান্না করিস না, শান্ত হয়ে যা, নীলের সাথেই বিয়ে দিব তোকে। নিধি ভীষণ ভয় পেয়ে আছে দেখে নীলের আম্মু নিধির দিকে এগিয়েছে যায়, আর নিধিকে নিজের বুকে টেনে নিল। নিধি নীলের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নিজের বাবা মা না থাকায় বাহিরের রোদের প্রখরতা নিধি জানে, তাই তার ভয় হয় ভীষণ। কারোর বাড়িতে আশ্রিতা হয়ে থাকাটা হয়তো এটাকেই বলে। নীলের বাবা মা অতটাও খারাপ না যে নিধিকে বুঝবে না। নিধির মতো কাউকে খুঁজে পাওয়ার এতটা সহজ নয়। অতঃপর নীল আর নিধির বিয়ে হয়ে যায়। ভালোবাসা যখন দুজনের সত্যি হয়, তখন তাদের আটকে রাখার ক্ষমতা কি কারোর থাকে? বেঁচে থাকুক এমন সব ভালোবাসা।